নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। ফের মৌলবাদী সংগঠনের নিশানায় বাংলাদেশের কবি সাহিত্যিকরা, সেটা যেমন একদিকে তেমনি অন্যদিকে ওমানের রাজধানী মাস্কটে রবিবার থেকে শুরু হয়েছে ভারত মহাসাগরীয় দেশগুলির সম্মেলন, এবং সেই সম্মেলনে ভারত এবং বাংলাদেশ দুই দেশের প্রতিনিধিরা রয়েছেন। সেখানে বৈঠকে কি হয় সেটা যেমন একদিকে, অন্যদিকে কিছুদিন আগে আমরা যে দেখেছিলাম যে শেখ হাসিনা যে আয়নাঘর নামে পরিচিত, যেখানে নাকি বিরোধীদের নিয়ে গিয়ে টর্চার করা হতো, অত্যাচার করা হতো, সে আয়নাঘর পরিদর্শন করতে গেছিলেন ইউনিস। কিন্তু আদৌ কি সে আয়নাঘরের কোনো অস্তিত্ব আছে নাকি ছিল সেটা ফটো সেশন? আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। বাংলাদেশ পরিস্থিতি কি হতে চলেছে আগামী দিনে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভু সরকার। অর্কদা, স্বাগত। অর্কদা, প্রথম এই যেটা ওমানের রাজধানী মাস্কটে রবিবার থেকে দু দেশের যে ভারত মহাসাগরের দেশগুলোর সম্মেলন, সেখানে ভারত এবং বাংলাদেশ দু দেশের আমাদের যেমন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের অন্তর্বর্তী বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠক করেছেন, কিন্তু বৈঠকে সেরকম কিছু কিন্তু ফলপ্রসূ হবে বলে মনে হয়? প্রথম কথা, ওমানে যেটা চলছে ইন্ডিয়ান ওশান কনফারেন্স, তার উদ্যোক্তা হচ্ছে ইন্ডিয়া ফাউন্ডেশন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রক। ওমান এবং ভারত যৌথভাবে আয়োজন করছে। ইন্ডিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর হচ্ছে আরএসএস ঘনিষ্ঠ আরএসএস এর রেডিওলগ রাম মাধব। একটা জিনিস খুব লক্ষণীয়, ওমান কিন্তু একটা ইসলামিক কান্ট্রি। এখানে বোধহয় 45টা দেশ আমন্ত্রিত। এর মধ্যে ব্রাজিল আছে, সাউথ আফ্রিকা আছে, কিনিয়া আছে। ওমান থেকে পাকিস্তানের দূরত্ব বিমানপথে 30 মিনিট। গদর বিমানবন্দর থেকে মাস্কাটে যেতে 30 মিনিট লাগে, কিন্তু পাকিস্তানকে ইনভাইট করা হয়নি। খুবই তাৎপর্যপূর্ণ। ওমানের প্রতিবেশী পাকিস্তান, ওমানে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হচ্ছে, সেখানে পাকিস্তান নেই। এর থেকেই বোঝা যায় যে ভারতের সফট পাওয়ার। একমাত্র পাকিস্তান ছাড়া মুসলিম বিশ্বের সবকটি দেশের সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক আছে। যেমন সৌদি যুবরাজ নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু। বাংলাদেশের সঙ্গে তো আমাদের সম্পর্কের সোনালী অধ্যায় ছিল, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সমর্থকরা তো ভারত বিরোধী, তাই এই অন্তর্বর্তী সরকার ভারত বিরোধী মনোভাব প্রকাশ করে। যদিও ইউনুস, আমি দেখলাম, বলছেন যে বাংলাদেশের মাটিতে ব্যবহার করে ভারত উত্তর পূর্বে বাণিজ্য চালাতে পারবে। আমি এটাকে স্বাগত জানাই। দুটো দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের বৈঠক হলো। সেই বৈঠকে গঙ্গার জল চুক্তির পুনর্নবীকরণ নিয়ে আলোচনা হয়েছে। দেখুন, গঙ্গার জল চুক্তি আমরা যদি কিউসেক সর্বস্ব পাটিগণিতে নিজেদের সীমাবদ্ধ রাখি, তাহলে এই জল চুক্তির পুনর্নবীকরণ করতে সমস্যা হবে। 2, ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে বিজিবি এবং বিএসএফ এর বৈঠক বোধহয় শুরু হয়েছে বা মঙ্গলবার থেকে হবে। 4096 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্ত। তার মধ্যে রিভারাইন বর্ডার আছে, ল্যান্ড বর্ডার আছে। 2000 কিলোমিটারের উপর পশ্চিমবঙ্গে। 100টা এরকম জায়গা আছে যেখানে ফেন্সিং দিতে অসুবিধা হচ্ছে। তো আমরা ফেন্সিং তো দেবই, আন্তর্জাতিক চুক্তি মেনেই দেব। দু দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, এটা আশা করি। মোহাম্মদ তৌহিদ হোসেন কিন্তু শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে জয়শঙ্করের কাছে কিচ্ছু বলেননি। এটা হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। বাংলাদেশে যখন শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি তুঙ্গে উঠছে, যখন কূটনৈতিক নোট ভার্বেলে পাঠানো হচ্ছে, তখন বিদেশমন্ত্রী উপস্থিত আছেন, ভারতের পররাষ্ট্র উপদেষ্টা আছেন, একবারও কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কোনো কথা হয়নি। এটা খুব তাৎপর্যপূর্ণ। আমরা চাই দু দেশের সম্পর্ক ভালো থাকুক, সোনালী অধ্যায় থাকুক। দেখুন, বাংলাদেশে কে ক্ষমতায় আসবে সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে, ও নিয়ে আমাদের কিছু এসে যায় না। আমরা চাই বাংলাদেশের মাটি থেকে যেন জঙ্গি কার্যকলাপ উৎসাহিত না হয়। হ্যাঁ, এই জায়গাটা থেকে আরেকটা বিষয়, যেটা যে বাংলাদেশে আবারও মৌলবাদীরা হুমকি দিচ্ছে যাদের কবি সাহিত্যিকদের
সাংস্কৃতিক কর্মীদের, যে এরকম প্রায় 32 জনকে হুমকি দিয়েছে। তার মধ্যে শাহরিয়ার কবির আছেন, তসলিমা নাসরিনও আছে। তসলিমার আগেও ফতোয়া হয়েছে। তারপরে ওই অধিকারী শুভ্র অধিকারী আছেন, শুভ্র অধিকারী আছেন, তারপরে কাজী মাসুম আছেন, কাজী মাসুম আছেন, মঈনুদ্দিন বলে একজন আছেন, মঈনুদ্দিন। তো এটা বাংলাদেশে খুব স্বাভাবিক ঘটনা। যখন 21-এর বইমেলায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্যানিটারি ন্যাপকিন ফ্রি দিচ্ছে, তখন বলছে ইসলাম বিরোধী। তসলিমা চুম্বন বইটা বাংলাদেশে নিষিদ্ধ নয়, সেখানে সেই বই বিক্রি হচ্ছে বলে তৌহিদি জনতার উপর জঙ্গিরা হামলা করেছে। 80টা মাজার ধ্বংস হয়েছে, মাজারও তো ইসলামের একটা অংশ। বাউল আখড়া ধ্বংস হয়ে গেছে, সনাতনীদের মন্দির ধ্বংস হয়েছে। অপু বিশ্বাস থেকে শুরু করে মেহেজাবিন চৌধুরী, পরিমণি, এদের শোরুম উদ্বোধন বাতিল হয়ে গেছে। মেয়েদের ফুটবল খেলা ইসলাম বিরোধী বলে বাতিল হয়ে গেছে। ইসকনকে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করতে হয় বলে দাবি উঠছে। আসল বিষয়টা কি, ইউনুস তো রুটলেস ওয়ান্ডার, ইউনুসের কোনো গণভিত্তি নেই। আর তার সঙ্গী সাথী যারা আছে, এই সরকারটাকে অনেকে বলছেন এনজিও চট্টগ্রাম সরকার। বহু এনজিওর লোক আছে, আর ইউনুস নিজে চট্টগ্রামের মানুষ বলে 11 জন উপদেষ্টাকে চট্টগ্রাম থেকে নিয়োগ করেছেন। তাই এনজিও চট্টগ্রাম বলছে। এর না আছে কোনো পলিটিক্যাল বেস এই উপদেষ্টাদের। হ্যাঁ, এরা একটা ইন্টারি ম্যানেজমেন্ট হিসাবে এসছে, তাই এদের উপর চাপ সৃষ্টি করে যা কিছু করা যায়। জঙ্গি জিহাদিরা বলছে এই সরকার কিছু বিবৃতি দেবে, সহ্য করা হবে না। বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে সরকার ছেড়ে দেবে না, ইত্যাদি ইত্যাদি। জানে এগুলো শূন্য কুম্ভের ঝঙ্কার। সরকার মুখে এক কথা বলবে, আর সেনা পুলিশকে বলবে যে তোমরা দেখেও না রাখার ভান করো। সেই জন্যই এরা উৎসাহিত হয়েছে। সেই জন্যই তো ট্রাম্প কি বলেছেন মোদিকে, যে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে আমাদের একজোট হয়ে লড়তে হবে। তাহলে ভারতীয় উপমহাদেশে, পাকিস্তানের কথা ছেড়ে দিন, বাংলাদেশ এখন র্যাডিক্যাল ইসলামের উপদ্রব বাড়ছে, তাই একসঙ্গে লড়তে হবে। র্যাডিক্যাল ইসলাম বিশ্ব শান্তির পক্ষে উদ্বেগের কারণ। যে কোনো মূল্যে র্যাডিক্যাল ইসলামকে নিশ্চিহ্ন করতে হবে। হ্যাঁ, আর এই জায়গা থেকে যে ইউনিস কিছুদিন আগে আবারও যেটা দেখলাম যে বলা হচ্ছিল যে যখন হাসিনার সরকার ছিল, সেখানে আওয়ামী লীগ সরকার ছিল, সেখানে বিরোধীদের নিয়ে যাওয়া হতো, যারা তাদের সরকারের বিরোধিতা করেছে তাদেরকে কোনো একটা কারাগারে, যেটাকে তারা আয়নাঘর নাম দিয়েছে বলে, এরকম বেশ কিছু জায়গায় ইউনুস গেছেন। এবং সংবাদ মাধ্যমে, বেশ সংবাদ মাধ্যম বলতে সোশ্যাল মিডিয়ায় দুটো চ্যানেলকে উনি নিয়ে গেছিলেন, তার মধ্যে আল জাজিরার দুটো ইউনিট ছিল। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের একটা সংগঠন আছে মায়ের ডাক। এই মায়ের ডাক সংগঠনে যারা আছেন তাদের নিকটাত্মীয় সন্তানরা শেখ হাসিনা জমানায় মিসিং হয়ে গেছেন। ইউনুস তো গুম কমিশন করেছেন। 6 মাস বাদেও সেনাবাহিনী ঢুকতে দিতে চাইছিল না। তারপরে নেত্র নিউজ বলে বাংলাদেশের একটা সংবাদপত্র আছে, তারা একটি খবর করে যে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার, যার প্রধান নোবেলের শান্তিজয়ী ইউনুস, তাকে সেনা সদরে ওই আয়নাঘরের খোঁজে ঢুকতে দিচ্ছে না। তারপর আমরা দেখলাম সব উপদেষ্টাকে নিয়ে, দুটো সংবাদ মাধ্যমকে নিয়ে ইউনুস গেলেন, গিয়ে বললেন আইয়ামে জাহেলিয়া। আইয়ামে জাহেলিয়া হচ্ছে একটা আরবি শব্দ, এর অর্থ ইসলাম আসার আগে অন্ধকারময় যুগ। হ্যাঁ, তা আইয়ামে জাহেলিয়ার মতোই শেখ হাসিনার আয়নাঘর, বর্বর যুগ ছিল ইত্যাদি। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার জমানায় তো অত্যাচার হয়েছে, গণতান্ত্রিক কণ্ঠরোধ হয়েছে, তো এগুলোকে আমি একেবারে অবান্তর অভিযোগ বলে উড়িয়ে দিতে চাই না। কিন্তু আবার যতটা প্রজেক্ট করাচ্ছে ততটা হয়েছে কিনা সেটা নিয়েও সন্দেহ থাকে। এখন ইউনুসের অন্তর্বর্তী সরকার, জঙ্গি জেহাদিরা, ছাত্ররা, তারা একটা দলও করবে, তাদের সিঙ্গেল পয়েন্ট টার্গেট হচ্ছে শেখ হাসিনা। তাই অর্ধসত্য মিথ্যেকেও সত্যি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সব দোষী হচ্ছে শেখ হাসিনার। এটা হয়, রেজিম চেঞ্জ হলে এটা হয়। তো আমার এগুলো বাড়তি কোনো গুরুত্ব খুব একটা নেই। বাংলাদেশ গভীর সংকটে আছে, ইউনুসকে কোর্স কারেকশন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং
$29 মিলিয়ন আমেরিকা দিয়েছিল তো বাংলাদেশে স্ট্রেংথেনিং বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। ইলন মাস্ক নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন, উনি যে দেখছেন যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, তাহলে $29 মিলিয়ন বাংলাদেশি মুদ্রায় 400 কোটি টাকা, আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকা, সেটা ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে পলিটিক্যাল ল্যান্ডস্কেপকে স্ট্রেংথেন করার জন্য। এর থেকেই বোঝা যায় যে আমেরিকার ডিপ স্টেট কতটা ইনভলভ ছিল শেখ হাসিনার রেজিমকে ছুঁড়ে ফেলে দেওয়ার কাছে। হ্যাঁ, আর এই জায়গা থেকে বলছি যে মোদির সঙ্গে যে বৈঠক হলো, আমেরিকায় যে বৈঠক হলো, সেখানে ইলন মাস্ক যে সাথে যে যুদ্ধ বিমান কেনার কথা, তারপরেই দেখা গেল যে ইলন মাস্ককে ফোন করেছেন কি বলে ওর ওই স্টারলিং গ্রামীণ ফোন আর গ্রামীণ ব্যাংকের সহায়তায় কাজটা, এটা 3 বছর আগে থেকে ইলন মাস্কের যে পরিকল্পনা। তাই ইউনুস, এটা তো ব্যবসা বাণিজ্য চলতেই থাকবে, ব্যবসা সব ক্ষেত্রেই চলবে। সেটা কি দেখানো যে মানে ইলন মাস্কের সঙ্গে, এবং সেটা সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় মাস্ক নিজে ফোন করেছিলেন আমি জানি, ভিডিও কলের মাধ্যমে, ভিডিও কলে। হ্যাঁ, এটা ভালো খবর। ব্যবসা, বাংলাদেশ তো আমাদের শত্রু রাষ্ট্র নয়, বাংলাদেশও উন্নতির সড়কে হাঁটুক। ভারতবর্ষ তো 47 সালে আমরা ডেভেলপ কান্ট্রিতে হয়ে যাব। দেখুন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু বাংলাদেশ এটা খুব ভুল করে। তারা সবসময় ভারতের সঙ্গে নিজেদের তুলনা করে। ভারতের নখের যোগ্য নয়। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যে সম্মান প্রাপ্য বাংলাদেশের, সেই সম্মান আমরা দেব, কিন্তু বাংলাদেশিরা যেন ভুলেও না ভাবে যে তারা ভারতের সমকক্ষ। একদম। এখন সত্যি কি যে বাংলাদেশ যেটা ভাবছে, বা এখনকার তাদের যে মৌলবাদ চিন্তা ভাবনা, তারা কি সত্যি সত্যি ভারতের সমকক্ষ যেন না ভাবে, যেটা অর্কদা বললেন। আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ তাহলে কি, প্রশ্ন কিন্তু এখনও সেটাই। বিশেষ করে আমেরিকার যে বৈঠক হয়েছে, সে বৈঠকের পরে ভারত আমেরিকা যে বৈঠক, একদিকে সেখানকার প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রী যে বৈঠক করেছেন, সে বৈঠকের পরে ট্রাম্প এবং মোদি বৈঠকের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি, সেটা নিয়ে কিন্তু এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখা যাক ভবিষ্যৎই বলবে এটা। ধন্যবাদ অর্কদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।